হ্যালো বন্ধুরা, এসএম গাইডের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর আমি সম্রাট, আর বললাম, আর তোমরা শুনছো এসএম গাইডে। আজকে যে আরও একটা নতুন পডকাস্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর তার আগে বলে রাখি, 18 বছরের নিচে যারা আছো তারা আমার এই পডকাস্ট বা ভিডিও তোমরা কেউ শুনবে না বা দেখবে না। এটা আমি আগে থেকেই বলে রাখলাম, এর আগে আমি বলে রেখেছি, আজও বলে দিচ্ছি। আর প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলে যাব। আজকের যে পডকাস্ট যেটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি তোমাদের সামনে, এটি আমাকে পাঠিয়েছে আমার হোয়াটসঅ্যাপে রুমা সাহা নামে একজন। তা ওনার বাড়ি ডানকুনি। তা উনি যে আমাকে ওনার মানে এক্সপিরিয়েন্সের ঘটনাটা, যেটা সত্য ঘটনা, উনি তো আমাকে বলছেন সত্য ঘটনা। জানি না কতটা সত্য, কিন্তু উনি যখন আমাকে পাঠিয়েছেন নিশ্চয়ই সত্য ঘটনাই হবে। তা বিষয়টা হচ্ছে, উনি 2 সপ্তাহ আগে গেছিল যেখানে যাওয়ার কথা, মানে সেটা ওদের প্ল্যানিং, কোনো রকম প্ল্যানিং ছিল না। আগের দিন রাত্রিবেলায় ঠিক করা হলো যে চলো আমরা দীঘা যাব। আগের দিন রাতে যেমন যেমন বলা তেমন কাজ। তা উনি যেটা লিখছেন যে, দাদা আমাদের কোনো প্ল্যানিং ছিল না, তো সেই ক্ষেত্রে আমি কোনো রকম আমরা হোটেল বা ট্রেনেরও আমরা রিজার্ভেশন করতে পারিনি। আর এখন যেভাবে দীঘাতে ভিড় হচ্ছিল, তো সেইখানে আমাদের হোটেল পাওয়া খুবই দুষ্কর। আমরা অনেক চেষ্টাও করে কোনো রকম হোটেল পাইনি। তখন আমার বর বলল যে, চলো ওখানে গিয়ে, ওখানে দীঘায় তো অনেক হোটেল আছে, তো চলো ওখানে গিয়েই আমরা হোটেল খুঁজে নেবো, পেয়ে যাব, হোটেল নিশ্চয়ই পেয়ে যাবো, একটা না একটা হোটেল তো পাবোই। তো চলো। তো যেমন বলা তেমন কাজ, সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা। গাড়ি করে বেরিয়ে গেলাম, কারণ যেহেতু ডানকুনি থেকে সোজা একদম মেচেদা হয়ে বেরিয়ে চলে যাওয়া। তা আমরা গিয়ে পৌঁছলাম, ভোরবেলায় বেরিয়েছি। গিয়ে যখন পৌঁছোই তখন বাজে 9টা। তখন দিদি বলছে, দাদা কি বলবো, যে এত ভিড় আর এত মানে হোটেলের চাহিদা, এত ভাবিনি যে দীঘায় এত টাকার হোটেল, মানে একটা মানে নন এসি 2500 টাকা, 2200 টাকা নন এসি নিচ্ছে। যে যেমন পারছে সেই তেমনভাবে লুটে নিচ্ছে। মানে এক কথা বলতে গেলে আয়লা আমফানে যা লস হয়েছে সেটা ওরা তুলে নিয়েছে। কিন্তু এত হওয়ার দরকার ছিল না। যে আমরা প্রায়শই আমরা ঘুরে আসি, কিন্তু এর ভাবিনি যে এত টাকা লাগবে দীঘা মানে হোটেলে 2 দিনের জন্য। আর যদিও আমরা গেছিলাম মঙ্গলবার আমরা পৌঁছোই, আর মঙ্গলবার দিন ভোরবেলায় বেরিয়েছিলাম। আর মঙ্গলবার 9টায় পৌঁছেছি, সকালবেলা একদম ভোরবেলায় বেরিয়েছিলাম, আর 9টায় পৌঁছেছি। আর 9টায় পৌঁছানোর পর হোটেল খুঁজতে খুঁজতে আমাদের বেজে গেছে প্রায় 12:30 থেকে 1টা। মানে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা কোনো মানে জায়গা বাকি রাখিনি যে এত হোটেলের এত দাম। তারপর আমরা লাঞ্চে যাব, লাঞ্চ করতে যখন যাচ্ছি আমি ভাবলাম লাঞ্চটা করে নিই। তো যেহেতু প্রায় 1টা বেজে গেছে, এবার লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে তখন দেখা যাবে। তা লাঞ্চ করে, তা এবার ওল্ড দীঘায় একটু ভিতরের দিকে, আমি জায়গাটা বলছি না, আমাকে উনি দিদি বলেছে আমাকে নামটা, কিন্তু আমি নামটা বলতে চাইছি না। তা যাই হোক, তো সে এবার ভেতরে গেছে, গিয়ে একটা রুম পেয়েছে, বললো যে রুমটা আমরা পেয়েছি। তো ওখানেও অত ভেতরেও 1500 টাকা আমাদের কাছ থেকে নিয়েছে। তা হোটেলটা ছিল 3 তলা। তা আমরা সেকেন্ড ফ্লোরে আমরা ছিলাম, একদম কোণার ঘরে। আর দিদি বলছে, দাদা হোটেলের এটা একটা এপাশ ওপাশ করা থাকে, মাঝখান দিয়ে রাস্তা থাকে, দুপাশে রুম থাকে, এদিকে একটা করে প্রায় রুম থাকে, ম্যাক্সিমাম হোটেলে দেখা যায়। তা এবার যখন আমাদের দিল কোণার ঘরটা, ওই একটাই ঘর ফাঁকা ছিল, আর কোনো ঘর ফাঁকা ছিল না। মানে দীঘায় মানে সেই সময় এত চাহিদা, যেহেতু
জগন্নাথ ধামটা তৈরি করা হয়েছে, উদ্বোধন হয়েছে, দেখার জন্য প্রত্যেকটা মানুষ গেছে আর প্রচুর ভিড়। তো ফলেই আমরা কোনো হোটেল কাছাকাছি বিচের পাশে কোনো পাইনি, তখন আমরা বাধ্যতামূলক আমাদের এই জায়গায় বেছে নিতে হয়েছিল। তা যথারীতি আমরা হোটেলে উঠি, 1500 টাকা দিয়ে আমরা দুদিনের জন্য বুক করি, নিয়ে উঠি। হোটেলেও নিয়ে যাওয়ার পরে যখন হোটেলে যাই, লাগেজ টাগেজ রেখে আমার বর বললো আমি একটু আসছি বলে বেরিয়ে গেছে একটা ওয়াইন শপে গিয়ে দুটো বিয়ার নিয়ে এসে খাওয়ার জন্য। আর হ্যাঁ, যেটা দিদি মানে রুমাদি যেটা বলল যে আমার বর যাওয়ার আগে বলে গেল যে আজকে এখন আর সমুদ্রে স্নান করার যাওয়ার কোনো দরকার নেই, সময় টাইম হয়ে গেছে, আমি নিয়ে আসি আর তুমি ফ্রেশ হয়ে নাও। তা যথারীতি আমি ফ্রেশ, দাদা বেরিয়ে গেছে আর কি, তার মানে বললো আমার বর বেরিয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে বেরিয়েছি, তারপরে দাদা ঢুকে গেছে। তা আমি ফ্রেশ হয়ে এবার আমি চেঞ্জ করে এবার কিছুক্ষণের জন্য আমি একটু বসে আমি এবার আমার স্বামী বলল যে খাওয়া দাওয়া তো করা হয়ে গেছে, তো মোটামুটি তখন এবার একটু ভাবলাম যে একটু বাইরে যাব, ঘুরতে যাব। কিন্তু ঘুরতে যাওয়ার আগে আমার স্বামী একটু মানে খাচ্ছিল, যেহেতু নিয়ে এসছে সেই কারণে খাচ্ছিল। খাওয়া দাওয়ার পরে বলল যে চলো তাহলে একটু বিচ থেকে ঘুরে আসি, আজকে তো আর স্নান করা হলো না সমুদ্রে, তা দেরি হয়ে গেল, তা কালকে স্নান করা যাবে, আজকে চলো বিচ থেকে ঘুরে আসি। আর একেবারেই খেয়ে আসবো, তা নয়তো খাবার নিয়ে এখানেই খেয়ে নেবো। আর হোটেলে যে মালিক ছিলেন ওনাকে জিজ্ঞেস করা হলো যে এখানে কি খাবার নিয়ে আসতে পারি, নিয়ে এসে খেতে পারি। তো হোটেলের মালিক যিনি ছিলেন, যে রিসেপশানে যে ছিল, সে বললো যে হ্যাঁ নিশ্চয়ই দিদি আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন, খেতে পারেন। তো ঠিক আছে, আমরা আমাদের মতো আমরা নিয়ে চলে আসবো, খাবার নিয়ে আসবো, নিয়ে এসে এখানেই খাবো, নয়তো যদি সম্ভব হয় তাহলে বাইরে খেয়ে আসবো। তো যথারীতি তা দিদি এবং দাদা দুজনেই বেরিয়ে পড়েছে বিচের উদ্দেশ্যে। বিচে বেশ ভালোই আনন্দ করে মজা করে ঘুরলাম, প্রচুর ভিড়, প্রচুর ক্রাউড। আর মানে যেহেতু এই জগন্নাথ ধামটা করেছে তার জন্য প্রচুর মানুষের মানে ভিড়। আর হোটেল তো কোনো হোটেলই পাওয়া যায় না ফাঁকা, মানে ভিড় এত, একটা মানে হোটেলও ফাঁকা নেই, প্রত্যেকটা হোটেল ভিড়। তা দিদি বলল, লিখেছে যেটা, যে দাদা আপনারা তো সবাই যারা দীঘায় গেছেন আপনারা ভালো করে জানেন যে ওখানে খাওয়ার কিনে দিলে, মাছ বা চাল এসব কিনে দিলে তৈরি করে দেয় ওখানে। এটা দীঘা কেন, পুরীতেও আছে। তো সেহেতু আমরা চালও কিনে দিলাম। যে আমার স্বামী বরাবরই একটু ভেটকি মাছ খেতে পছন্দ করে, তো সেহেতু এর ভেটকি মাছ নেওয়া হয়েছিল, সেদিন আমরা ভেটকি মাছ নিয়েছিলাম। আর বললো যে আজকে রুটি খাবো না, আজকে ভাত খাবো। তো আমরা চাল কিনে দিলাম আর ভেটকি মাছ কিনে দিলাম, আর যা লাগে কিনে দিলাম, ফয়েল যেগুলো লাগে সব কিনে দিলাম। কিনে দিয়ে আমরা আবার বিচে গেলাম, বিচে ঘুরে একটু কফি খেলাম, চা কফি খেয়ে। তো এবার শরীরটা একটু টায়ার্ড হয়ে গেছে, তো আমার স্বামী বলল যে চলো আজকে আর থাকার দরকার নেই, কালকে একটু সকাল বেরোবো। সেইভাবে আমি বললাম যে ঠিক আছে চলো। তো আমরা হোটেলে আবার যথারীতি ফিরে যাই, তো খাবারটা নিয়েই যাই। তা খাবারটা নিয়ে যাওয়ার পরে আমরা প্লেটও নিয়ে গেছিলাম, প্লেট কিনে নিয়েছিলাম ওখান থেকে, 4টে প্লেট কিনে নিয়েছিলাম, গ্লাস কিনে নিয়েছিলাম, সব কিছু কিনে নিয়েছিলাম। তা নিয়ে গিয়ে হোটেলের রুমে যথারীতি হোটেলে ঢুকি, রুমে যাই, দরজাটা বন্ধ করে, প্রথমে দরজাটা খোলা রেখে দিয়েছিলাম, যেহেতু নন এসি বলে একটু হাওয়া আসবে তো ভালো লাগবে বেশ। আর এদিকে হোটেলে কিন্তু লোক রয়েছে, কিন্তু ওই রুমটায় কোনো লোক ছিল না, কোনো লোক মানে একজনও, কোনো মানে টুরিস্ট কেউ ওই রুমে নেই। তো সে আমরা গেলাম, আমাদের প্রথম না করছিল, তারপর আমরা বললাম যে এরকম আমরা এসছি 2 দিন থাকবো, তা সেই জন্য সেই রুমটা দিয়ে দিয়েছিল। আর ওই
কমে 1500 টাকায়, মানে ওখানে রুম তখন পাওয়াই যাচ্ছিল না। আর যেহেতু একটু ভেতরের দিকে ছিল বলে সেহেতু আমরা 1500 টাকায় পেয়ে গেছিলাম। তো যাই হোক, আর এবার মেন কথা ফিরে আসি। তা দিদি বলছে যে আমি বলতে পারছি না, বলতে গিয়ে আমার মানে নিজেরই কষ্ট, মানে অসুবিধা হচ্ছে, যে আমি বলছি যে এখনও আমার হাত পা কাঁপছে, যে যা ঘটনা ঘটেছে তার জন্য। সেটা দিদি আমাকে যেটা হোয়াটসঅ্যাপে জানিয়েছে, আর বললো যে ঠিক আছে, আমরা গিয়ে দরজাটা খোলা রেখে দিয়েছিলাম হাওয়া একটু আসবে বলে, সামনেই একটু ব্যালকনি ছিল, আর ওই রুমটা দিচ্ছিল না, যেহেতু বললাম রুমটা দিচ্ছিল না, আমরা জোর করে বললাম যে আর কোনো রুম পাচ্ছি না দাদা, আমরা এরকম ব্যাপার, কোথায় যাব, দুটো দিনের জন্য। তো তখন বললো যে ঠিক আছে, রুমটা দিয়েছে, চাবিটা দিল, খুলে দিল। তা খুলে দেওয়ার পরে একটা সাইডে বলছে ছোট, মানে খুব বেশি বড় নয় রুমটা, আর আর নন এসি যেহেতু, আর হালকা রং চটা ছিল, আর খুব একটা বিশেষ রুমটা ভালো ছিল না। তবু আমরা যে পেয়েছি এত কম চিপ রেটে, তো এটাই আমাদের কাছে অনেক বড়। তো আমরা গেছি, তো ছিলাম। এবার রাতে খাওয়া দাওয়া করলাম, মাছ ভাত খেয়ে। এবার অনেকে ওই ভেতরেই ডাস্টবিন করা, একটা ডাস্টবিন থাকে হোটেলের ভেতরে, তা ওই ডাস্টবিনে খাবার ফেলে দেয়। তো দাদা আমরা এই খাবারটা আমরা কি করেছি বাইরে, আর অনেকে এটা করে যে প্লেট থাকলে সেটা বাইরে রেখে দেয়। তা আমরা কি করেছি, আমার স্বামী ওই খাওয়ার হয়ে গেছে, আমাদের খাওয়ার কমপ্লিট, মানে ডিনার কমপ্লিট, আমরা এই খাবারটা নিয়ে আমরা বাইরে রেখে দিয়েছি, নিয়ে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, যেহেতু টায়ার্ড ছিলাম। পরের দিন আমরা সকাল সকাল ভোরে উঠে আমরা মোহনায় যাব, মোহনায় মাছ টাছ দেখবো, এইসব অনেক চিন্তা ভাবনা করে কথা বলে এবার আমরা শুয়ে পড়ি। তা আমার স্বামী শুয়ে পড়েছে, একটু খেয়েছিল, তো সেই কারণে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে। আর আমার ঘুম চট করে আসছিল না, যেহেতু খুব গরম লাগছিল। তা ভাবছিলাম যে দরজাটা খুলে একটু বাইরে বেরোবো, অনেক লোক তো আছে। তো তো দিদি এটাই ভাবলো, বলছে আমি এটাই ভাবলাম যে দরজা খুলে একবার বাইরে বেরিয়ে দেখি, একটু ঘুরে নি, ঘুম আসছে না। তা সাহস করে উঠতে পারেনি। তা সবাই শুয়ে, এবার মানে আশেপাশ দিয়ে আওয়াজ আসছিল। তারপর কিছুক্ষণ পর সব চুপচাপ হয়ে গেছে, কোন নিস্তব্ধ। রাত তখন বাজে 1:15 কি 20 এরকম হবে। তা আমার টয়লেট পায়, আমি টয়লেটে যাব, টয়লেটে গেছি। টয়লেটে যাওয়ার পর আমি গিয়ে টয়লেট করে আমি যখন কলটা বন্ধ করে খুলে যখন আসার পরে যেই দরজাটা দিই, হঠাৎ করে কলটা আবার খুলে যায়। হঠাৎ করে কলটা কি বলবো খুলে যায়। তখন আমার একটু মানে আমি অতটা ভয় তখন পাইনি যে কলটা হয়তো কোনো কারণে খুলে গেছে, আমার করতে ভুল হয়ে গেছে, খুলে গেছে। কিন্তু কি আবার কলটা আমি বন্ধ করে দিই, নিয়ে আবার কলটা এবার বন্ধই ছিল। এবার এসে শুয়েছি। তা শোয়ার পরে তা কিছু মানে চট করে ঘুম, বললাম ওই যে যেহেতু প্রচণ্ড গরম লাগছিল, তো সেহেতু ঘুম আসছিল না, তাই একটু জেগেছিলাম। জেগে মোবাইলে দেখছিলাম, যা মোবাইলে কি দেখছিল, তো বলছি আমি মোবাইলটা ঘাঁটছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ বাইরে শুনি, মানে একটা কাচের গ্লাস বা কিছু যদি পড়ে যায় যেমন আওয়াজ হয়, ঠিক আমাদের দরজার সামনে সেরকম একটা আওয়াজ হলো। তা আমি ভাবলাম যা কিসের আওয়াজ হলো, আমরা তো গ্লাস নিয়ে এসেছিলাম, কাচের তো কিছু ছিল না, কাচের গ্লাস তো ভেতরে, তা আওয়াজটা কিসের হলো। তা আমি সাহস করে উঠে দরজাটা খুলে দেখি কি। প্রথম ভাবলাম যে আশেপাশে যারা আছে তারা হয়তো ড্রিঙ্ক করে হয়তো তারা এদিক ওদিক করছে। তো এবার যখন আমি ওই দরজাটা খুলে দেখি কেউ নেই, কিছুই নেই, কোনো ভাঙাভুঙির কিছু, কোনো আওয়াজ নেই। তা এইভাবেই চলতে থাকলো, মানে এরকম দুবার কিছু পড়ে যাওয়ার আওয়াজটা আমার কানে আসে। আমি দুবারই দরজা খুলি, তারপরে আর সাহস করে, সত্যি কথা বলতে দাদা, আমি আর সাহস করে দরজা খুলতে পারিনি। আর স্বামী যেহেতু ঘুমোচ্ছিল, একটু খেয়েছিল, তা প্রথমে আমি স্বামীকে আমি আমার ডাকিনি। কিছুক্ষণ পরে
হঠাৎ করে দরজায় আওয়াজ হচ্ছে এরকম, দুবার টক টক করে আওয়াজ হলো। তো দিদি বলছে, এবার তো দাদা আমি সত্যি কথা বলতে এবার আমার ভয় ধরে গেছে, ভয় লেগে গেছে, কী ব্যাপার এত রাতে কে ঠক ঠক করছে। এবার দিদি সাহস করে গিয়ে দরজাটা খুলে দেখে কেউ নেই। তা তখন বাজে রাতে 2টো, পাক্কা 2টো, বলে পাক্কা 2টো বাজে, কেউ নেই, কোনো মানে কিচ্ছু, কোনো নিস্তব্ধ, মানে এদিকে নেই, শুধু আওয়াজ, এরকম ঠক ঠক আওয়াজ দুবার হলো। দরজাটা খুলে দেখি কেউ নেই, বন্ধ করে দিয়ে এবার শুয়েছি। কিছুক্ষণ পর শুনি বাথরুমের কলটা হঠাৎ খুলে গেল, জল পড়তে শুরু হয়ে গেল। বললো কী ব্যাপার, জল পড়ছে কেন? হতে পারে জল পড়ছে তাহলে। তো প্রথমে অত কিছু ভাবিনি। তো দাদা সত্যি কথা বলতে আমি দরজাটা আমি যেহেতু খুলেছিলাম তো বন্ধ করে রেখে দিই, বন্ধ করে এবার যখন জল পড়ছে কলটা খুললে হঠাৎ বাথরুমের বেসিংয়ের কলটা যখন খুলেছে, আমি গিয়ে আবার বেসিংয়ের ওটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পরেই এর সত্যি কথা বলতে মানে কে বিশ্বাস করলো কে না করলো জানি না, এটা বাস্তবে আমার সাথে হয়েছে। আমি একদম মানে এখনও আমার হাত পা কাঁপছে, মানে বলার মতো সেই পরিস্থিতিতে নেই। দাদা বললে বিশ্বাস করবেন না, কেউ যদি খাটের মানে যে আমরা দুজন শুয়ে আছি পাশে, আমার স্বামী শুয়েছিল একদম কোণের দিকে, আমি শুয়েছিলাম একদম সাইডে পাশে, যদি কেউ এসে পাশে বসে, মানে যেমন একটা বসার একটা ইয়ে হয় যে বসে যায়, ঠিক সেম মনে হলো কেউ একজন এসে পাশে বসেছে, মানে পায়ের দিকটায় কেউ বসেছে। তা আমি বললাম কী হলো, এটা কী হলো? তা আমি মাথা উঁচু করে দেখলাম যে আমার স্বামীর পাটা কি এদিকে দিয়েছে। বলছে না, দেখছি ও তো ওদিকে পাশ ফিরে শুয়ে রয়েছে। তা এইভাবে চলতে থাকে এরকমভাবে। একবার মাথার কাছে এবার দিদির সত্যি কথা বলতে দিদি বলছে, আমি সত্যি বলছি দাদা, এবার কেউ মনে হচ্ছে আমার মাথার সামনে দিয়ে, মাথার কাছ থেকে একদম পা অবধি কেউ যাচ্ছে, আবার পা থেকে মাথা অবধি কেউ আসছে, এরকম চলাফেরা করছে। আমি চোখ বন্ধ করে একদম ইয়ে করে শুয়ে পড়েছি, আমি স্বামীকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছি। সত্যি দাদা আমি সত্যি কথা বলতে আমি একদম মানে আমি এরকম জীবনে কোনোদিন ফেস করিনি। এটা আমার ফার্স্ট টাইম আমি ফেস করেছি। আমি প্রতিজ্ঞা করেছি দীঘায় আমি আর গেলে কোনো দিন এইরকম জায়গায় আমি থাকবো না, কারণ এরকমভাবে মানে কেউ মনে হচ্ছে যাচ্ছে। আর ঘরের মধ্যে এরকম যদি হয়, তা আমি আমার স্বামীকে সাহস করে আমি 2-3 বার ডেকেছিলাম, মানে তাও দেখছি ও যেহেতু খেয়েছিল বলে তাও উঠিনি। তা আমি উঠিনি বলে আমি ওকে জড়িয়ে ধরে চুপচাপ শুয়ে পড়েছি। তা সেদিনটা যেভাবে হোক মানে মনে হলো যেন পাশে কেউ এসে বসলো আমার, এবার পা থেকে ঠিক পিঠের কাছে এসে বসলো কেউ, এটা আমি পুরোপুরি ফিল করেছি। কিন্তু আমি আমার স্বামীকে আমি ডেকেছি যখন উঠিনি, আমি আর সেরকম কিছু বলিনি। আমার স্বামীকে আমি জড়িয়ে ধরে শুয়ে পড়েছি। তো যাই হোক সেই দিনটা যেন তেন প্রকারে কেটে যায়। আমরা ভোর টাইমে, যেহেতু 2টো তখন বেজেছিল, বললাম 2টো বেজে গেছিলো, তা আমরা উঠি ভোর একদম 4টের সময় উঠে পড়ি। যেহেতু মোহনা যাব সেই কারণেই আমরা 4টের সময় উঠে পড়ি। আমি আমার স্বামীকেই ডাকলাম যে কী গো ওঠো, মোহনা যাব 4টের সময়। বলে এখন 4টে বাজে, আর 1 ঘন্টা পর যাব। কিন্তু 1 ঘন্টা যে আমার যে কী অবস্থা হচ্ছে সেটা আমি ঠিক বোঝাতে পারছি না। একমাত্র আমি বুঝতে পারছি যে কী হচ্ছে। 1 ঘন্টা যেন আমার কাছে 1 বছর, এরকম অবস্থা। তো যাই হোক যেভাবে হোক 1 ঘন্টা কেটে গেছে, 5টা বেজে গেছে, ভোর হয়ে গেছে। তো আমরা মোহনার দিকে গেছি। আমি সব কথা আমার স্বামীকে তখন খুলে বলি, মোহনায় যেতে যেতে সব খুলে বলি। কিন্তু আমার স্বামী কিছুতেই বিশ্বাস করলো না, কোনো কিছুতে যা বললাম একটাও বিশ্বাস করলো না। তখন আমি আমার স্বামী করলাম, তুমি তো খেয়েছিলে, তা তুমি বিশ্বাসটা করবে কি করে, বুঝবে কি করে? তোমাকে 2-3 বার 4 বার আমি ডেকেছি, তুমি ওঠোনি, তুমি বুঝবে কি করে? তুমি যদি না খেয়ে থাকতে তাহলে হয়তো তুমি বুঝতে পারতে। তা বললো না এগুলো ফালতু কথা, এগুলো কিছু না, এগুলো মানে আমার স্বামী যেন আমাকে এড়িয়ে গেল।
তা আমি বললাম তাহলে আজকে আমার আর থাকার কোনো ইচ্ছেই ছিল না দাদা, সত্যি কথা বলতে আমার কোনো রকম ইচ্ছে ছিল না যে আমি থাকবো, কিন্তু যেহেতু দুদিনের অ্যাডভান্স আমাদের দেওয়া হয়ে গেছে, টাকা ফুল পেমেন্ট করা হয়ে গেছে, তো সেই দিনটা আমাদের থাকতে হবে। তা আমি বললাম দেখো বেশিরভাগ টাইমটা আমরা বাইরে চলো ঘুরে আসি। তা বললো যে ঠিক আছে যাবো, আমরা জগন্নাথ ধাম যাবো, জগন্নাথ ধাম দর্শন করে আসবো, ওখানে গিয়ে ঘুরে আসবো এবং আরও এদিক ওদিক ঘুরে আসবো, তোমার চিন্তা নেই। তা সমুদ্রে স্নান টান করে তারপর সব কিছু ইয়ে করবো। তো সেই রকম কথা, আমার স্বামীর কথা অনুযায়ী আমরা সেই রকম প্ল্যানিং করলাম। মোহনাতেই যখন মোহনাতেই ব্রেকফাস্ট করি, ওখান থেকে তারপর চলে আসি, এসে রুমে আসি, এসে ড্রেস চেঞ্জ করে যাই সমুদ্রে স্নান করতে, স্নান টান করে একটু বেশি সময় নিয়েই স্নান করেছি, করে আমি রুমে আমরা আবার আসি, এসে ফ্রেশ হয়ে এবার বেরিয়ে যাব। এবার আমরা জগন্নাথ ধাম দর্শন করব, তারপর এদিক ওদিক যাব, তালসারি যদি সেটা উদয়পুর এইসব জায়গা যাওয়ার প্ল্যানিং ছিল, যাব। কিন্তু যেহেতু খুব বেশি সময় নিয়ে স্নান করে ফেলেছিলাম বলে গা হাত পা খুব ব্যথা হয়ে গেছিলো, তারপর খেতে যাওয়ার ব্যাপার ছিল, ভাবলাম খেয়ে দিয়ে ওদিক দিয়ে ঘুরে চলে যাব। তা আমরা সেরকমভাবে আমি বললাম যে ঠিক আছে, আমরা যে এত টায়ার্ড হয়ে গেছে আর শরীর চলছে, মানে এতটাই সমুদ্রে স্নান করেছি যে গা হাত পা ব্যথা হয়ে গেছে, তা চলো এবার একটু রেস্ট নিয়ে পরে যাব। তো শুয়ে পড়ি সেদিন, আর মানে আমরা শুয়ে পড়লাম। যখন ঘুমটা ভাঙে দাদা কি বলবো, তখন বাজে 1:30 কি 1:30 হবে, হ্যাঁ 1:30 কি 1:35 এমনি হবে। তা এবার বললাম চলো এবার লাঞ্চটা তো করে ফেলি আর ওদিক দিয়ে ঘুরে আসি। বললো ঠিক আছে চলো, তো গিয়ে আমরা লাঞ্চ টাঞ্চ করে ওদিক দিয়ে ঘুরে টুরে সমস্ত কিছু করে তারপর আমরা আসি ঘরে, একদম মানে রুমে আসি, আবার ফ্রেশ হয়ে আবার একদম ড্রেস চেঞ্জ করে আমরা বিচে যাই। আবার আগের দিনের মতোই আমরা সেই রকমই অর্ডার দিয়ে ভাবলাম অর্ডার দিয়ে রুটি মাংস নিয়ে আমরা একেবারে আসবো। তা দাদা যেমন বলা তেমন কাজ, একদম সব কিছু করে একদম আমরা ঘুরে টুরে বিচ টিচ আমরা আমি সংক্ষেপে বলে দিলাম সব কিছু, আমি অতটা আমি বলতে পারছি না, কিন্তু আমি সংক্ষেপে বলছি দাদা, কিছু মনে করবেন না। আমি পুরোপুরিভাবে আমি অন্য কোনো সময় একটু ফ্রি হয়ে তখন আমি আপনাকে সম্পূর্ণ ভালোভাবে আরও জানাবো যে আরও কেমন কি ঘটেছিল। সম্পূর্ণটা আমি এখন বলতে পারছি না, আমার এখনও গা হাত পা কাঁপছে, কারণ সপ্তাহ দুয়েক মতো হয়েছে, 12 দিন 12 দিন থেকে 14 দিন হয়েছে এই জাস্ট এসছি, কি 10 দিন হয়েছে আমরা এসছি দীঘা থেকে। তো এখন তার মধ্যেই মানে এই কথাগুলো বলতে আমার ভয় লাগছে আর গা হাত পা কাঁপছে, আর এখনও আমার ভীষণ আতঙ্ক, রাতে ঘুমোতে পারছি না, এরকম অবস্থা আর কি। তা রুমাদি আর কি এটা আমাকে লিখেছে যেটা। তা তো সেদিন ঘুরে টুরে সব কিছু করে একেবারে যেমন স্বামী যেটা ওয়াইন শপে গিয়ে একটা বললো, একটা রামের বোতল নিল, একটা রামের নিয়ে আসলো, আর ওই গরমের মধ্যেই রাম নিয়েছে। তো যাই হোক, যেটা পছন্দ করে। আর আমি বললাম তাহলে রুটি আর মাংস নিয়ে নাও। তো ওখানে দেশি মুরগি নিয়ে দেশি মুরগি নিয়েছিল, আর তার সাথে নিয়েছিল হচ্ছে রুটি দেশি মুরগি নিয়েছিল, আর কিছু খাওয়ার ওই চিপস টিপস কিছু নিয়েছিল। যাই হোক, সব নিয়ে রুমে ফিরে আসে, সব কিছু করে রুমে ফিরে আসে। যখন রুমে ফিরে আসে তখন বাজে একদম 9টা মতো বাজে, কারণ ওই বিচ থেকে ভিতরে যেতে একটু সময় লাগে, হাঁটতে হয় অনেকটা। সেই কারণেই ওরা দিদিরা বললো যে আমরা একটু তাড়াতাড়ি করে 9টার মধ্যেই আমরা রুমে ঢুকে পড়ি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, নিয়ে ভোর সকাল 10টার সময় চেক আউট আছে, বেরিয়ে যাব, বাড়ি চলে যাব। তো দাদা কি বলবো, এইবার হচ্ছে মেন, সেই দিন থেকেই আমার মানে সেই রাতটা হচ্ছে আমার কাছে কাল। তো দাদা রুমে যখন আসি, এসে দেখি আমার রুমের মধ্যে যে আমার শাড়ি বা আমার যা চুড়িদার যেগুলো রেখে নিয়ে গেছিলাম আমি, সব ওলট পালট করা রয়েছে, সব মানে এদিক ওদিক করে ছড়িয়ে, মানে কেউ ঢুকে মানে কেউ সার্চ করেছে, মানে এদিক ওদিক করে ফেলে রেখে দিয়েছে। তখন আমি ভাবছিলাম
যে আমি আজকে আমি যদি চলে যেতাম খুব ভালো হতো, কিন্তু যেহেতু আমার স্বামী আমাকে সাহস দিল যে কিছুই না এসব, তো আমি সে স্বামীর কথা শুনলাম। কিন্তু এই আমার স্বামীকে যখন বললাম দেখো এই অবস্থা, কেউ ঢুকেছিল মনে হয়, আমার স্বামী রিসেপশানে গিয়ে জিজ্ঞেস করলো, বলছে কেন, কে যাবে? কেউ যায়নি, কেউ না, আপনারা তো চাবি দিয়ে গেছেন। তো আমার স্বামী বললো, তো আপনাদের কাছেও চাবি থাকে? বললেন না, চাবি আপনাদের, আমরা এরকম করি না। আর সাধারণত কোনো হোটেলে এরকম কেউ করে না কখনো, যে কেউ বেরিয়ে গেলে এটা করে না কখনো, তার কেউ কারোর রেপুটেশন কখনো নষ্ট করতে চায় না। তো যাই হোক, তো স্বামী ফিরে এসে বললো, কই না, কেউ আসেনি, এটা তোমার ভুল, তুমি হয়তো এই জিনিসটা করেছিলে, করে গেছো, তোমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, তা সেটাই, তা আহ, দিদি সেটাই ভাবলো, হয়তো হয়তো তাই হবে। এইভাবে খাওয়া দাওয়া করলো। তো খেতে বসলো, খাওয়া দাওয়া করে তা দাদাও যথারীতি আবার শুয়ে পড়লো। দিদি তো আগের দিনের কথা চিন্তা করে আর ঘুমোচ্ছিল না, খাওয়া দাওয়া করে যেহেতু প্লেটগুলো বাইরে ফেলেছিল। তো দিদি বলছে, আজ আর সেই শব্দ নেই, আজ কোনো শব্দ নেই, বাথরুমের বেসিংয়ের কলে খুলে কেউ খোলেনি, কোনো আওয়াজ নেই, শব্দ নেই। আমি বললাম যাক, বাঁচা গেল। কিন্তু যখন ঠিক রাত্রি 12টার পরে এই জিনিসগুলো শুরু হচ্ছে, কি প্রথম আবার সেই খাটে পায়ের কাছে বসেছে, আবার যেমন ঘোড়ার মাথা থেকে পা অবধি সেরকম চলাফেরা করছে কেউ। দাদাকে তখন দিদি ডাকলো যে ওঠো ওঠো ওঠো, বলছে না তুমি শোতো, তুমি এইসব তোমার এইসব ভয় পাচ্ছ, তুমি ফালতু ফালতু আসবে না কোনো দিন। হ্যাঁ, এইভাবে এই জন্য তুমি এসছিলে, তুমি এই জন্য বললে, আমি আসলাম, আমি দুদিন আমি আমার অফিস কামাই করে আমি আসলাম, না আমার আমার তোমার কথা শুনে চললে আমি, তুমি সব চুপ করে, তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুম, কালকে ঘুমোনি, সারাদিন ঘুমোনি, খাটাখাটনি, তুমি হাঁটাচলা করেছো, খাটাখাটনি হয়েছে, তার ফলে এই জিনিসটা তোমার হয়েছে, তুমি শুয়ে পড়ো। তা দিদি দেখছে যে দাদা কোনো রকমভাবে মানছে না, যেহেতু দাদা খেয়ে রয়েছে। তা তখন দিদি দেখছে কিছু করার নেই, এরম এবার পিঠের কাছে আবার বসেছে, এবার দাদাকে জড়িয়ে ধরেছে। হঠাৎ দিদি বলছে, দাদা কি বলবো, মনে হচ্ছে যেন কেউ আমার, মানে আমি প্রথম বলছি, ও একটা কথা বলতে ভুলে গেলাম, যে যে দিদি যেটা লিখেছিল ওটা আমি পড়তে ভুলে গেছি, যে প্রথমে ঢুকে ঘরটা মনে হচ্ছিল যেন এসি নেই, কিন্তু তবুও ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল, ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল। তো তো বললাম যে ঠিক আছে, তারপরেও ঠান্ডা হলেও তো একটু গরম 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 লাগে, তাও দরজা প্রথম বললাম যে দরজা খুলেছিল, যাই হোক সেটা, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। এইবার দিদি বলছে যে পিঠের কাছে এসে বসেছে, এরকম মনে হচ্ছে কেউ পিঠে, আমার ঠিক পিঠের কাছে এসে বসেছে। আমি আরও বেশি, আমি চোখ বন্ধ করে আমি দাদাকে জড়িয়ে ধরেছি। এইবার আমার দেখলাম উঠে গেছে, উঠে গিয়ে ঠিক পায়ের কাছে গিয়ে বসেছে, কেউ গিয়ে যেন পায়ের কাছে গিয়ে বসে। দিদি তখন সোজা হয়ে মানে একদম, মানে কি বলে, সোজা শুয়েছে, দাদাকে ছেড়ে সোজা হয়ে শুয়েছে। এবার শোয়ার পর বলছে কেউ আমার পায়ের সামনে বসে বসে আছে, মনে হচ্ছে আমি বুঝতে পারছি পরিষ্কার, কেউ কোনো একটা কিছু ওখানে মানে বসে আছে, উবুর মানে মাথা নিয়ে করে বসে রয়েছে। কিছুক্ষণ পর দাদা বললে বিশ্বাস করবেন না, যে জিনিসটা আমার সাথে ঘটেছে আমি সারা জীবন আমি মনে রাখবো, কিন্তু কোনো দিন আমি আর দীঘা যাব না। বন্ধুরা, দিদি বলতে বলতে কি আমাকে মানে হোয়াটসঅ্যাপে যে লিখেছে, মানে যে যেভাবে লিখেছে, মানে মনে হচ্ছে যে কাঁদতে কাঁদতে লিখেছে, এরকম মানে মনে হচ্ছে যে নিজের স্বামী নিজের বোর প্রবলেমটা বুঝতে পারছে না। বলছে হঠাৎ করে, আমি যেহেতু চুলটা ছাড়া দিয়ে, আমার চুলটা বড়, একটু বেশ বড় ছিল, চুলটা ধরে কেউ মনে হচ্ছে চুলটা মানে হাওয়া, মানে এয়ারে ভাসছে, মানে এয়ারে উঠছে, এরকম আর কি, এরকম মনে হচ্ছে। তা আমি জানি না এটা, এই যে কথাটা যে রুমা যে লিখেছে, দিদি যে কথা বলেছে, এরকম হয় কি না আমি জানি না,
তবে যেটা উনি ফিল করেছে নিশ্চয়ই এটা এটা সত্যি বাস্তব ঘটনা। তারপর হঠাৎ করে বলছে আমার বাঁ পাটা, যেহেতু আমার নিচে একদম এই দিকে ছিল, আমি সাইডে শুয়েছিলাম একদম, তো আমার বাঁ পাটা অটোমেটিক্যালি উপরের দিকে ওঠার চেষ্টা হচ্ছে, মানে মানে কেউ মানে তোলার চেষ্টা করছে। আমি কিন্তু কিছুতে মানে আমি ইয়ে করতে পারছি না, আমি আবার পাশ ফিরে শুয়ে পড়ছি কিন্তু শুতে পারছি না। আর মুখ থেকে আমার কোনো কথার আওয়াজ বেরোচ্ছে না, যে আমি স্বামীকে যে ডাকবো, হাত পা নাড়াবো, সেই ক্ষমতাটুকুও আমার মধ্যে নেই। শুধু মানে একটা গোংরানির শব্দ, মানে গোংরানির শব্দ মানে আসছে। দিদি আওয়াজটা আমাকে ইয়ে করে পাঠিয়েছে যে এইরকম টাইপের একটা মানে এইরকম একটা শব্দ বলছে, এই আমার কাছে বারবার আসছে। এই শব্দটা আমি শুনতে পাচ্ছি, কিন্তু যেহেতু আমার স্বামী খেয়ে রয়েছে বলে সেই জন্য আমার স্বামী উঠছে না, শুয়ে রয়েছে। আর আমি এমন, আমি ভাবি যে এরকম মানুষও আছে যারা যারা নিজের বউর কথা না চিন্তা করে মানে শুয়ে থাকে, যে বলছে সে সত্যি বলছে না মিথ্যা বলছে, একটু যাচাই করে দেখি এগুলো কেন এগুলো করে। আমি তো বুঝতে পারি না এই জিনিসগুলো, মানে এইরকম স্বামী থাকার চেয়ে আমার মনে হয় এরকম স্বামীর সাথে ঘর করার চেয়ে না করাই ভালো, বা এইরকম স্বামীর সাথে কোথাও ঘুরতে না যাওয়া ভালো। যাবো না তবু আচ্ছা, এতবার করে ডাকছে, নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটেছে। তো যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। এবার দিদি যেটা লিখেছে, রুমাদি যেটা লিখেছে, তা রুমাদি বলছে যে দিদি বলছে মানে এবার আমার মনে হচ্ছে যেন বুকের উপর কেউ একজন প্রেসার দিয়েছে বুকের উপরে, বুকের উপরে দুটো হাত দিয়ে, দুটো বুকের উপরে হাত দিয়ে প্রেসার দিয়ে আমাকে আমাকে চেপে ধরেছে। আমি উঠতে পারছি না, নড়তে পারছি না, কোনো কথা মুখ দিয়ে বেরোচ্ছে না, এমন অবস্থা। আর ঠোঁটটা আমার জ্বলে যাচ্ছে, বলছে ঠোঁটটা আমার জ্বলে যাচ্ছে। আর তারপরে বলছে আমার পায়ের এত ব্যথা, অসহ্য যন্ত্রণা হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। তখন আমার মনে আমি আমি মানে আমি আমি বলছে আমি হনুমান চালিসাও পড়ি না, কোনো ঠাকুরের ইয়েও করি না, জপ টপ করি না, তো কোনো কিছুই না। তা না মা কালীর কথা মনে পড়ছে, না মা দুর্গার কথা মনে পড়ছে, না কোনো দেবদেবীর কথা মনে পড়ছে। তো দাদা সত্যি কথা বলতে আমি মানে আজ পর্যন্ত মানে আমি এখনও পর্যন্ত আমি ভয় পাচ্ছি, যে মনে হচ্ছে না এই বুঝি আমার সাথে ঘটলো, এই বুঝি আমার সাথে ঘটলো। কিন্তু আমার স্বামীকে আমি ডাকতে পারছি না সেই মুহূর্তে, হয়তো তখন ডাকলে হয়তো উঠতো, কিন্তু কিছুই করতে পারছি না। এইরকমভাবে আমার সাথে প্রায় রাত 3টে অবধি চলতে থাকে। আর মানে মনে হচ্ছে একবার ছেড়ে বেরিয়ে এদিক এদিক করছে, মানে ঘরের এপাশ ওপাশ করছে, কিন্তু আমি নড়তে পারছি না, আমি নড়তে পারছি না। একজন একজন মনে হচ্ছে যেন ওই দরজার ওই পাশ থেকে আসছে, একজন যাচ্ছে, একজন আসছে যাচ্ছে, আর আমার শরীর প্রচণ্ড ব্যথা, আমি পারছি না থাকতে। তারপরেও আমি মানে কোনো কথা বলতে পারছি না। যখন রাত্রি 3টের পরে, 3টে 10, 15, 20 হবে, তখন আমি আমার স্বামীকে জোরে জোরে ধাক্কা মারি। তখন স্বামী উঠে বলে কী হয়েছে, বলে আমার এই দেখো এই অবস্থা। তখন দেখছে যে গায়ের মানে মানে বুকে বুকে কানের পাশে, তারপর হাতে, থাইয়ে, যে আমরা বলি যে থাই, এইসব জায়গাতে নখের আঁচড়, মানে কেউ যেন জলজান্ত নোকে 3টে আঁচড় এরকম মারা, কেউ মেরেছে পেটে, মানে এরকম বিভৎস, মানে এরকম অবস্থা। তখন সঙ্গে সঙ্গে দাদা উঠে বলে কি এটা কি হয়েছে, বলছে তোমাকে তো কালকে গতকাল বলেছি, তুমি শুনলে না, বুঝলে না, আমি বললাম তোমাকে, তুমি বললে না, কিছুই না। মানে এরকম অনেক কথা বলার পরে দাদা বলল যে দাঁড়াও আমি এক্ষুনি আসছি। বলছে না আমি ভয় পাচ্ছি, আমি যাবো না, আমি কিছুতে না, তুমি আমায় ছেড়ে যেও না, গেলে আমিও যাব। অথচ ওই হোটেলে কিন্তু আরও অনেক লোক রয়েছে, কিন্তু কিছুই ইয়ে নয়। তারপর যেভাবে হোক দাদা উঠে সঙ্গে সঙ্গে ওই বৌদিকে সঙ্গে নিয়ে, দিদিকে সঙ্গে নিয়ে রিসেপশানে গেছে। রিসেপশানে ঘুমোচ্ছে সবাই, জোর করে চিল্লামিল্লি করে ডেকেছে। ডাকার পরে ডেকে বলছে যে কী ব্যাপার, এরকম এরকম দেখুন আমার বউর এরকম ব্যাপার, যে সত্যি কথা বলুন তো এটা কি হয়েছে, এটা কেন এরকম হয়েছে, কি গতকালও এরকম ঘটনা ঘটেছিল।
আর আওয়াজ পাওয়া গেছে। তো বলছে তো আরও মানে হোটেল, যে হোটেলে যারা থাকে তারা বলছে না এরকম হতে পারে না, এরকম তো আরও অনেকে আছে, গেস্ট আছে, তারা তো বলছে না কিছু, তাদেরকে জিজ্ঞেস করুন। এবার তাদের মধ্যে দু একজনও বলছে যে হ্যাঁ আমাদের সাথেও এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না, কারণ এই ট্রিপ আমাদের এই হোটেল ছেড়ে আমরা দীঘাটা ঘুরতে এসেছিলাম, আমরা বাইরে বেরিয়ে গিয়েও আমরা হোটেল খুঁজছিলাম, কিন্তু কোনো হোটেল পাইনি, মানে এত মানে ডিমান্ড তখন হোটেলের, তো পাইনি, আমরা খুঁজছিলাম হোটেল, আমরা যার জন্য আমাদের একদিন একবেলা পুরো হোটেল খোঁজাতেই সময় চলে গেছিলো, খাওয়া হয়নি। আর এই দাদারও একদিন দুপুরবেলাটা খেতে পারেনি। তো যাই হোক, তো এইভাবে বলতে তখন বলছে দাদা কি বলবো দাদা, আমি আপনাকে কিভাবে বোঝাবো আমি জানি না। তখন স্বীকার করছে যে দেখুন আমি একটা কথা বলবো, তা পার্সোনাল, তখন দাদাকে বললো আমি আপনার সাথে পার্সোনাল কথা বলতে চাই, আপনি কিছু মনে করবেন না। তখন আরও যেহেতু হোটেল থেকে আরও অনেকে ছিল তারা চলে এসেছিলো, যেহেতু ভোর টাইম, এবার মোহনার দিকে সবাই যাবে, সবাই উঠেছে, সবাই দীঘায় তো ভোরবেলা 4টার সময় উঠে পড়ে। তখন ও ডেকে নিয়ে পাশে আরও যারা দুজনের সাথে ঘটেছিল, মানে বলছি এরকম তারা প্রকাশ করেনি, কাউকে বলেনি। আর এই দিদিও যাই এই দিদিও মানে দাদাকে ছাড়া কিছু কারোর সাথে শেয়ার করেনি কথাটা। তো যখন রিসেপশানে গিয়ে যে সব কিছু বলা হয় তখন এড়িয়ে তারা বলতে চাইছিল না, কিন্তু যখন চেপে ধরা হয় যে এটা কি সত্যি কথা বলতে হবে, তখন একমাত্র ওই দাদাকে আর দিদিকে ডেকে নিয়ে বলে দুটো ছেলে এসেছিলো এখানে, মদ এত এত পরিমাণে মদ খেয়েছিল যে একজন বাইরে অ্যাক্সিডেন্ট করেছিল আর একজন ঘরে মানে স্ট্রোক হয়ে মারা গেছিল। দুজন পরপর দুদিন মারা গেছিল। প্রথম দিন একজন মারা গেল, দ্বিতীয় দিন সেই ছেলেটা ভয়ে যেতে পারেনি, সে এখানে ছিল, সে স্ট্রোক করে মারা গেল বা সুসাইড করেছে, কোনো একটা কিছু একটা করেছিল। তো সেইটাই ওই আত্মাটা ওই ঘরের মধ্যে ঘোরাফেরা করছে এখনো পর্যন্ত। ওই ঘরটা বন্ধ ছিল, শুধুমাত্র দাদা এই দিদি যে রুমাদি যে গিয়েছিল দীঘা, তা বলছে দাদা আমরা কোনো ঘর পাইনি বলে ওই রুমটা নিই না, তা নয় তো আমরা ওই রকম রুমে আমরা নিই না, আমরা থাকি না ওই রকম রুমে, আমরা বিচের কাছাকাছি থাকি, কিন্তু কোনো রুম নেই। আর অতিরিক্ত চাহিদা রুমের, মানে অতিরিক্ত ভাড়া রুমের, যার ফলে আমাদেরকে এই রুমটা নিতে আমাদের বাধ্য হয়েছে। তা যাই হোক, যেভাবে আমি ফিরে এসেছি আজ পর্যন্ত, এখনও পর্যন্ত আমার মানে বলতে আমার গায়ে কাঁটা দিচ্ছে, এখনও আমি মনে হচ্ছে যেন প্রতি রাতে আমার ভয় লাগে। এখন আমি বালিশের নিচে, আমি আমার বালিশের নিচে হনুমান চালিসা আমি বালিশের নিচে মাথার নিচে নিয়ে আমি ঘুমোই, এখনও আমার ভয় কাটেনি। কিন্তু জীবনে বেঁচে থাকতে কোনো দিন দীঘার ওই যদিও কোনো দিন দীঘায় যাই, তো ওই রকম হোটেলে আমি কোনো দিন যাব না যে হোটেলে এমন ঘটনা ঘটে। এমনও সত্যি কথা বলছি বন্ধুরা, দীঘাতে এমনও হোটেল আছে যে হোটেলে তোমরা জানো না, সেই হোটেলগুলোতে তোমরা থাকলে তোমরা বুঝতে পারবে যে কি, যার সাথে হয় সেই একমাত্র জানে যে এই জিনিস কি জিনিস, মানে কি কেমন জিনিস হয়। এই আছে এমন হোটেল আছে যেখানে এই দেখবে বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমার যেহেতু আমার একটা চ্যানেল আছে ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ, আমি যে কোনো জায়গায় যাই একাই চলে যাই। যেমন বকখালিতে আমাকে একা হোটেলে থাকতে দেয় না, দীঘাতে থাকতে দেয়, বেশ কিছু জায়গায় থাকতে দেওয়া হয়, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু দেখবে কোনো রকমভাবে একা থাকতে দেয় না, একা রুমে থাকতে দেয় না। সঙ্গে একজন থাক ঠিক আছে, কিন্তু একা থাকতে দেয় না। যাই হোক, যেটা হয়েছে তো ওখানে গিয়ে ভালোভাবে ফিরে এসছে, এটাই সবথেকে বড় কথা। যে না এসে তারপর দিদিকে ওইখানেই হসপিটালে দেখিয়েছে, ট্রিটমেন্ট করেছে, যেখানে চোট পেয়েছে, তা হোটেলে যে হোটেলে রিসেপশানে বলেছে যে আমরা 1500 টাকা করে ভাড়া দিয়েছি, আমাদের টাকা রিটার্ন করুন, আমরা টাকা দেবো না, এত টাকা আমরা দেবো না, কারণ আমাকে তো হসপিটাল দেখাতে হবে। তখন 1000 টাকা ফেরত দেওয়া হয়, দুদিনের জন্য 1000 টাকা ফেরত দেওয়া হয়।
এটা 1500 মানে এক এক দিনের ছিল, দুদিনের 3000 টাকা, 3000 টাকা ছিল সেদিনকে, সেটা 2000 টাকায় চলে আসে, 3000 টাকা নেয় না। তা এইরকমভাবে তো দিদিরা যেভাবে হোক ওখানে হসপিটালে দেখিয়ে কোনো রকমভাবে প্রাথমিক ট্রিটমেন্টটা করে বাড়িতে এসে বলছে, বাড়িতে এসে যখন আমি আমার বিভৎস জ্বর, এই জ্বর যা জ্বর হয়েছে, তারপর আমি ঝাড়িয়ে ঠাড়িয়ে নিয়ে একটা মাদুলি ঠাদুলি কোথা থেকে নিয়ে এসছে জানি না, তা নিয়ে এবার বলছে আমি জীবনে কোনো দিন যদি যাই ওইরকম জায়গায় থাকবো না, আমি বুঝবো শুনবো তারপর সেই হোটেলে থাকবো। তো যাই হোক, সেটা হচ্ছে এবার আমি যেটা বলতে চাই যে এইরকম হোটেলে, এইরকম দীঘায় প্রচুর হোটেল আছে, এইরকম হন্টেড হোটেল অনেক আছে, যেই যাক না কেন, গিয়ে যেই যা বলুক না কেন, একদিন একটুখানি থেকে এসে বোঝা যায় না, এটা ফিল করতে হয়। ফিল এগুলো দেখা দেয় না কিন্তু বোঝায়, এগুলো মানে ফিল করায়, ফিল বোঝে যায় যে কেউ গায়ে হালকা একটা হাওয়া চলে গেল, টাচ হলো বা কিছু নিঃশ্বাস পড়লো, এই জিনিসগুলো বোঝা যায়, আওয়াজ করে, এগুলো বোঝা যায়, কিন্তু দেখা যাবে সেটা না। দেখা যায়, আমি এটাও মানি না যে দেখা যায়, কারণ আমি আজ পর্যন্ত দেখিনি, তো আমি সেটাই বলছি। তো যাই হোক, দিদির সাথে ঘটেছে সেই ঘটনাটা আমার সাথে শেয়ার করেছে। তা আমি বললাম, যেহেতু রাতে আমি করছি, কথা বলছি একটু, আমার যেহেতু একটু সারাদিন অফিস করে আসার পরে একটু ঘুম ঘুম পাচ্ছে বলে বলতে একটু অসুবিধা হয়েছে, একটু তোমরা প্লিজ তোমরা একটু কষ্ট করে এলো শুনে নিও। আর হ্যাঁ, তোমাদের বলি, এসএম গাইড চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, তোমরা প্লিজ তোমরা লাইক করো, তোমরা কমেন্টে জানিও যদি ভালো লাগে। আর যদি কেউ কোনো গল্প তোমরা তোমাদের জানা সত্য ঘটনার উপরে যদি এমন ঘটনা থাকে, তোমরা অবশ্যই শেয়ার করো। আর শেয়ার করে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি তো আরেকবার বলে দিচ্ছি, 80132054, মানে 8013205488, আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, তো দেখতে পাবে। কেউ যদি তোমরা আমার এই পডকাস্টে আসতে চাও, আমার স্টুডিওতে তোমরা আসতে পারো। কেউ যে যেখান থেকে দেখছো সেটা অবশ্যই তোমরা লিখে জানাবে যে কে কোথা থেকে দেখছো, কে কে যে ভিডিওগুলো ছাড়ি আর যখন পডকাস্ট করি কে কোথা দিয়ে শুনছো, অবশ্যই তোমরা কমেন্টে তোমরা জানিও আর লাইকটা করে দিও। আর তোমরা প্লিজ পুরো ভিডিওগুলো শুনবে, অনেক ভালো ভালো গল্প আসবে। নিশ্চয়ই তোমরা আরও অনেকে আসো যারা আমাকে এরপরে আস্তে আস্তে, আমি এখন দেখো আমি এত বড় ইউটিউবার নেই, বা আমার তো এত সাবস্ক্রাইবারও নেই, আর আর প্রচুর পরিমাণে ভিউজও হয় না, সেটা বলছি না, তো ভিউজ যেটা হয় যেটা হবে হবে। কিন্তু তোমাদের মধ্যে যদি কেউ তোমরা আমার সাথে গল্প শেয়ার করতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার 8013205488-এ তোমরা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিয়ে হোয়াটসঅ্যাপে জানিও। আর একটা কথা বলি, তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই তোমরা লাইকটা করো, আর যে যেখান থেকে দেখছো সে অবশ্যই তোমরা জানিও যে কোথা থেকে দেখছো। আর আমার বলতে, কারণ আমার বলতে বলতে ঘুম পেয়ে যাচ্ছে, মোবাইল দেখে বলতে হচ্ছে, তো যেহেতু ঠিকমতো ইয়ে করতে পারছি না, তো যেহেতু হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তো সেটাকে আমি ইয়ে করে যা বললাম, অনেক ঘুম পাচ্ছে। আর আর একটা কথা বলি, আমার চ্যানেলে যদি আমি গোস্ট ইনভেস্টিগেশনের জন্য একটা যদি কেউ যদি ক্যামেরা যদি করতে পারে, তা সে আসতে পারো। ক্যামেরা জানা কোনো একটা ছেলে হলেই যথেষ্ট। তা কাঁপিয়ে দেব, দেখিয়ে দেব, এটা বুঝিয়ে দেবো। কেউ 5 লাখ টাকা, কে 5 লাখ টাকা নিয়েছে, যে চ্যালেঞ্জ করেছে, কি নেগেটিভ এনার্জি আছে বা নেই, তাকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, অবশ্যই এটা করব, এটা 100% গ্যারান্টি দিয়ে বলে দিলাম আমি এটা। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও যদি যাই। একটা 100 প্লেসে যাওয়ার আছে, ডেড রোড বলে হয়, যে মৃত্যু প্রতি সপ্তাহে দুটো একটা তিনটে করে মরবেই ওই রাস্তায় যাওয়া। আজকে ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু ক্যামেরা করার মতো কেউ নেই, একা লাইট ধরা, তারপর ক্যামেরা ধরা, লাইট ধরা, বলা খুব অসুবিধা হয়, সেই জন্য যেতে পারলাম না। যাই হোক, তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, ভালো লাগলো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে বলবো না, সেটা তোমাদের নিজেদের ব্যাপার। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা জানিও। আর যদি গল্প তোমাদের সত্য ঘটনার উপর থাকে, তোমরা গল্পটা
অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার 8013205488, এই নাম্বারে তোমরা আমার গল্প, তোমরা সত্য ঘটনা আমাকে অবশ্যই লিখে জানাবে। আমি তোমাদের গল্পটা যেমন আমাকে পাঠিয়েছিল এই রুমাদি, সেই রুমাদিটার কথাটা তুলে ধরলাম তোমাদের সামনে। তা এবার তোমাদেরটাও তোমরা পাঠালে তোমাদেরটাও তুলে ধরবো। তো আজকে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা পডকাস্টে। ততক্ষণ দেখতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।